বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা এবং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে বাংলার যে বিগত প্রশ্নগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। আজকে প্রশ্ন সমাধান 7 2014 সালে কোনো একটা অঞ্চলে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা, সেটা ব্যাখ্যা সহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার ক্লাস দেখবেন এবং লাইক কমেন্টসও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ঠিক আছে, পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আবার টিউটোরিয়াল বানাবো, আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি উপকৃত হবেন এবং উপকৃত হচ্ছেন। আপনার কমেন্টস ও লাইক এগুলো করবেন। তাহলে দেখা যাচ্ছে আজকের বিষয় হচ্ছে প্রশ্ন সমাধান 7, অর্থাৎ আমি এর আগে 6টি প্রশ্ন সমাধান দিয়েছি বিভিন্ন পরীক্ষার। আজকে 14 সালের কোনো একটা অঞ্চলের পরীক্ষার বাংলা প্রশ্ন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন জেনে নিই যে 14 সালে এই যে প্রশ্নটা সমাধান দেব সেটা কি কি প্রশ্ন এসেছিল সেটা দেখা যাক। এখান থেকে দেখা যাচ্ছে যে সাহিত্য অংশ এবং গ্রামার থেকে প্রশ্নগুলো অর্ধেক এভাবে এসেছে। তাহলে দেখা যাক প্রথম প্রশ্নটা কি ছিল। প্রথম প্রশ্ন ছিল সাহিত্য অংশ থেকে। দেখেন, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দুটি প্রধান চরিত্র কি? তাহলে কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের প্রধান দুইটি চরিত্র, সেটার নাম এসেছিল, সঠিক উত্তর ছিল কি গোবিন্দলাল ও রোহিণী। উত্তর হচ্ছে গোবিন্দলাল। আমি এই চরিত্রের উপরে একটা টিউটোরিয়াল বানাবো, আপনারা সেগুলো দেখবেন আশা করি। গোবিন্দলাল ও রোহিণী, ঠিক আছে। তাহলে এটা ছিল উত্তর, ঠিক আছে। বাদবাকি তিনটা ছিল ভুল। আর গোবিন্দলাল ও রোহিণী এই দুইটা চরিত্র হচ্ছে কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের চরিত্র, ঠিক আছে। তাহলে আরো যে উপন্যাসগুলো আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেমন কপালকুণ্ডলা, সীতারাম, তাহলে এইগুলো আপনারা দেখবেন। এখানে চরিত্রগুলো আছে, এখান থেকেও প্রশ্ন পরীক্ষা আসার মতো। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন ছিল ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? দেখেন, বাংলাদেশের যে ইসলামী রেনেসাঁ কবি যাকে বলা হয় তিনি হচ্ছে ফরুক আহমেদ। তার বাড়ি হচ্ছে মাগুরা জেলায়, ঠিক আছে। উনি ইসলামের রেনেসাঁ কবি। তাহলে উনার কাব্যগুলো ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে বেশিরভাগই লেখা। আমরা সেই বিখ্যাত পাঞ্জেরি কবিতা, সাত সাগরের মাঝি, নৌপেল হাতেম, মুহূর্তের কবিতা, তাহলে এইগুলো হাতেম তাই এগুলো আমরা পড়ে থাকি। তাহলে উনার একটা সনেট সংকলন আছে, সেটা হচ্ছে মুহূর্তের কবিতা। আর সাত সাগরের মাঝি যে কাব্য, এই কাব্যের মূল বিষয়টাই হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। তাহলে উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি। যদি কখনো সাল আসে, এটা 1944 সালে প্রকাশ হয়েছে। তাহলে এই সাত সাগরের মাঝি কাব্যটা হচ্ছে ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা এবং এর একটা বিখ্যাত কবিতা রয়েছে পাঞ্জেরি। এই পাঞ্জেরি কবিতাটা আমরা বিভিন্ন ক্লাসে আপনারা হয়তো পড়ে থাকতে পারেন, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবেন, সাত সাগরের মাঝি। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম, বা তার আগে আরেকটা দেখেন, কাশবনের কন্যা উপন্যাসের লেখক কে? দেখেন, এই জায়গায় আমরা একটু ভুল করে থাকি। একজন আছে আবুল কালাম শামসুদ্দিন, আরেকজন আছে শামসুদ্দিন আবুল কালাম, ঠিক আছে। তাহলে ইনি হচ্ছে কাশবনের কন্যা যিনি লিখেছেন তিনি হচ্ছেন শামসুদ্দিন আবুল কালাম, ঠিক আছে। খেয়াল রাখবেন, শামসুদ্দিন আবুল কালাম। উত্তর হচ্ছে আবুল কালাম। এই উপন্যাসটা 1954 সালে প্রকাশিত হয়।
ব্র্যাকেটে যে সালগুলো থাকে সেটা হচ্ছে প্রকাশ সাল। তাহলে খেয়াল করবেন, শামসুদ্দিন আবুল কালাম। আরেকজন ঔপন্যাসিক রয়েছেন, তিনি হচ্ছেন আবুল কালাম শামসুদ্দিন, তিনি না কিন্তু। এই নাম দুটো আপনারা একটু খেয়াল রাখবেন, পার্থক্যটা খেয়াল রাখবেন, কার উপন্যাস কোনটা সেগুলো সেভাবে আপনারা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন ছিল বাংলা ভাষায় বা বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দেখেন, এই যে আমি বাংলা সাহিত্যের সেই চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সাল এবং এই সালের ঘটনা নিয়ে একটা টিউটোরিয়াল করব। আশা করি সেখান থেকেও এই জিনিসগুলো পাবেন, যে কোন সালে বাংলা সাহিত্যের কোন বিখ্যাত ঘটনাগুলো ঘটেছিল, কোন বিশেষ অবদান ছিল ওই সালের, বা ওই সালের কৃতিত্ব, বা ওই সালে কোন কবির কৃতিত্ব কি, কোন সাহিত্যিকের কৃতিত্ব কি, সেটা নিয়ে একটা টিউটোরিয়াল করবো, সেগুলো দেখবেন। দেখেন, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র, এই সাময়িক পত্র 1818 সালে যে পত্রিকা প্রকাশ হয় সেটা হচ্ছে দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকা একজন ইংরেজি ব্যক্তি, তিনি এটা প্রকাশ করেন। এই পত্রিকাটা প্রথম বাংলা সাময়িক পত্রিকা, সেটার নাম ছিল, প্রকাশকের নাম ছিল জন ক্লার্ক মার্শম্যান। ঠিক আছে, জন ক্লার্ক মার্শম্যান, উনি এই দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। উনার সম্পাদনায় 1818 সালে এই প্রথম পত্রিকাটা যেটা বের হয় সেটা হচ্ছে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র। এরপরে আরো আছে সমাচার দর্পণ, ভারতী, বা বিভিন্ন পত্র। তারপরে ঠিক আছে, তারপরে দেখেন থেকে বানান থেকে, ব্যাকরণিক আইটেম থেকে সঠিক বানান কোনটি, বা কোনটি সঠিক বানান? দেখেন, অভ্যন্তরীণ। আমার বানানের উপর টিউটোরিয়াল করা আছে, বিভিন্ন বর্ণ দিয়ে যে গুরুত্বপূর্ণ বানানগুলো আছে আপনারা সেটাও দেখতে পারেন, আমার ইয়েতে পাবেন। তারপরে দেখেন এখানে এই যে নত্ব শব্দবিধানে একটি নিয়ম আছে, দেখেন রি, র, স, এরপরে পড়ছে স্বরবর্ণ, তারপরে বলছে ক বর্গের 5টি, তারপরে প বর্গের 5টি, অথবা অন্তর্জ, র, হ, অন্তস্থ, এগুলোর পরে যদি কোনো ন আসে ওই নটা মূর্ধন্য হবে। অর্থাৎ দেখেন এই 3টা স্বরবর্ণ 11টা, 14টা, 14 + 24, 24 আর 5 29, এই 29টে বর্ণের আগে পিছে, অর্থাৎ কমপক্ষে 2টা বর্ণ যদি পাশাপাশি থাকে, মনে করেন রি, র আছে, এরপর একটা স্বরবর্ণ আছে, অথবা স্বরবর্ণ আছে এরপরে ক বর্গ অথবা প বর্গের কোনো একটা বর্ণ আছে, তাহলে পাশাপাশি 2টা কমপক্ষে এই জাতীয় বর্ণ, এই 29টে বর্ণের যে কোনোটা থাকলে তার পরবর্তী 9টা মূর্ধন্য হয়। ঠিক আছে, এখন দেখেন অভ্যন্তরীণ, প্রথমে আছে র, তারপরে দেখেন দীর্ঘী, এটা হচ্ছে স্বরবর্ণ, এই যে আমরা স্বরবর্ণের কথা বলছি, পরবর্তী ন, এই পরবর্তী নটা মূর্ধন্য হবে। এটা নত্যবিধানের একটি নিয়ম, বানানের নিয়ম। তাহলে এখানে আমরা যদি দন্তান্ন দিই তাহলে বানানটা ভুল হবে, তাহলে এইটা সঠিক বানান ছিল, এই বানানটাই ঘুরিয়ে দিয়ে অন্য বানানগুলো ভুল ছিল। ঠিক আছে, দেখা যাচ্ছে অভ্যন্তরীণে এখানে রয়সী ছিল, এখানে দন্তান্ন ছিল, এখানে মূর্ধন্যয় তয় ছিল, এরকম থাকতে পারে। তাহলে এখানে মূর্ধন্য হবে না কেন? তবর্গীয় ধ্বনির সাথে সবসময় দন্তন্য হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অভ্যন্তরীণ বানানটা শেষে মূর্ধন্য হবে, এটা সঠিক বানান ছিল। 6 নম্বর প্রশ্ন কি ছিল? সঠিক বানান। এটাও একটা দেখেন বানান, সঠিক বানান কোনটি? সঠিক বানান আরেকটা দেখেন, এটাও আমাদের ভুল যায়, দধিচি। আমরা নজরুলের একটা কবিতায় এই দধিচির কথা পেয়েছি, সম্ভবত কুলি মজুর কবিতায় দধিচি কথাটা আছে। তাহলে এই দধিচি প্রথমে দীর্ঘিকার পরে রস্যিকার, এটা হবে। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর প্রশ্ন কি ছিল আমরা দেখি একটু। রাত্রির শেষ অংশ বা শেষ ভাগকে কি বলে? রাত্রির শেষ ভাগ, ঠিক আছে, অর্থাৎ রাত্রির শেষ অংশকে আমরা কি বলি সেটা হচ্ছে পরীক্ষায় ছিল, উত্তর ছিল কি পররাত্র। পররাত্র, পররাত্র মানে পর মানে কি পরে, তাহলে পরের রাত মানে শেষ, পর আর শেষ একই কথা, তাহলে পররাত্র এটা হচ্ছে সঠিক উত্তর ছিল। তাহলে রাত্রির শেষ ভাগকে আমরা বলবো পররাত্র। অনেক সময় প্রভাত বলা হয়, পরভাত বলা হয়, আমরা বলি যে রোজার সময় বলি প্রভাত, প্রভাত, আসলে এটা ঠিক আছে, পররাত্র এটা সঠিক অ্যান্সার ছিল। ঠিক আছে, তারপরে দেখেন 8 নম্বর,
কোনটি অধিতক্কা শব্দের বিপরীত? অর্থাৎ এই শব্দের বিপরীত শব্দ কোনটি? আগে বুঝতে হবে অধিতক্কা শব্দের অর্থ কি। অধিতক্কা হচ্ছে এমন একটা জিনিস, পর্বতের সমতল উপরিভাগ। তাহলে এটা উপরিভাগ যদি হয়, পর্বতের উপরিভাগ যেটা সমতল স্থান অর্থাৎ উপরিভাগ, তাহলে এর বিপরীত দেখেন, আমি যদি বলি উপত্যকা, উপত্যকা উপত্যকা হচ্ছে দুইটি পর্বতের নিম্নভাগ। দেখেন, তাহলে উপরিভাগ আর নিম্নভাগ এটা বিপরীত শব্দ। তাহলে অধিতক্কা হচ্ছে উপরিভাগ আর উপত্যকা হচ্ছে নিম্নভাগ, এটা হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এটা পরীক্ষা ছিল। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখেন, এটাও বিপরীত শব্দ। ঐহিক এর বিপরীত প্রায়ই আসে। বিপরীত কি বা বিপরীত শব্দ কি? ঐহিক মানে ইহজাগতিক অর্থাৎ দুনিয়াদারি সম্পর্কিত বিষয়কে ঐহিক বলে, আর পরজগৎ সম্পর্কে যেটা সেটা হচ্ছে পারত্রিক বলে। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। এটাও পরীক্ষায় আসে। আমরা ছোট ক্লাসে বা বিভিন্ন ক্লাস পড়ুয়া 6 থেকে 10ম বা অন্যান্য ক্লাসে এটা এই বিপরীত শব্দটা আছে। ঠিক আছে, ঐহিক পারত্রিক, এটা খেয়াল রাখবেন। বা ইহজাগতিক পারত্রিক, এরকম পরীক্ষাও আসতে পারে। এরপরে প্রশ্ন ছিল গ্রামার থেকে, দেখেন, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? আমরা আগেই বলেছি যে বাংলা ভাষায় শব্দ একেবারে কম। আমাদের যত ব্যাকরণিক আইটেমগুলো আছে, যেমন সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, হ্যাঁ, বাক্য, তবে যে কোনো ব্যাকরণিক আইটেম, এই আইটেমগুলো আমাদের বাংলা ভাষার নিজস্ব না। বাংলা ভাষা একেবারে শব্দ সম্পদ কম, এই জন্যই গ্রামাটিক্যাল আইটেমও কম। আমরা বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষার এই নিয়মকানুনগুলো ব্যবহার করে থাকি, এবং ওই ভাষার শব্দগুলো বাংলাতে ব্যবহার হওয়ার কারণে আমরা ওই নিয়মগুলো বেশি মেনে চলি। ঠিক আছে, যত গ্রামাটিক্যাল আইটেম আছে অধিকাংশ দেখবেন তৎসম বা সংস্কৃত। তাহলে সমাসের রীতিটা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। তাহলে এই ভাষা থেকে, সংস্কৃত হচ্ছে ভাষার নাম, আর সংস্কৃত ভাষার শব্দকে বলা হয় তৎসম। তৎ মানে তার, সম মানে হচ্ছে সমান। কার সমান? এই সংস্কৃতের সমান। অর্থাৎ তৎসম আর সংস্কৃতটা এক। ঠিক আছে, তাহলে সমাসের রীতি বা নিয়মটা আসছে সংস্কৃত ভাষা থেকে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন 11 নম্বর প্রশ্নে কি এসেছিল, আমরা একটু দেখার চেষ্টা করি। একটা সমাস থেকে আরেকটা প্রশ্ন দেখেন, নীল যে অম্বর সমান নীলাম্বর। দেখেন, আমরা সমাসের 6টি যে প্রধান সমাস রয়েছে, এর মধ্যে একটি সমাস আছে যে সমাসের পূর্ব এবং পরপদটা হয় বিশেষ্য পদ বা বিশেষণ পদ থাকে, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে ওই সমাসটা হয়ে থাকে, এবং মাঝখানে যে সমাসে থাকে সেটাকে আমরা কর্মধারয় সমাস বলি। তাহলে দেখেন, নীল এটা হচ্ছে একটা কি বিশেষণ, গুণ, আর অম্বর মানে আকাশ, এটা হচ্ছে নাম, বিশেষ্য। আমরা বলছি পূর্ব এবং পরপদ দুইটাই হয় বিশেষ্য বা বিশেষণ হবে, অথবা দুইটাই বিশেষ্য হবে, অথবা দুইটাই বিশেষণ হবে, অথবা আগে বিশেষণ পরে বিশেষ্য, অথবা আগে বিশেষ্য পরে বিশেষ্য, এরকম পদ যদি থাকে ওই সমাসটা, এবং পরপদে অর্থটা প্রাধান্য পায়। এখানে পরপদে অর্থটা প্রাধান্য পাবে, সেই পরপদ হচ্ছে অম্বর, আকাশ। মেন কথা এখানে আকাশ কিনা, সেই আকাশটা নীল হোক আর সবুজ হোক আর সাদা হোক সেটা পরের কথা। পরপদে অর্থ প্রাধান্য পায়, এবং মাঝখানে যে আছে দুই পদই হয় বিশেষ্য বিশেষণ আছে, তাহলে এটা কি কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব এবং পরপদ বিশেষ্য এবং বিশেষ্য সংক্রান্ত পদ হতে হবে, এবং পরপদে অর্থটা, শেষের পদে অর্থটা প্রাধান্য পাবে, এবং মাঝখানে যেটা যে থাকে কর্মধারয় সমাসে। ঠিক আছে, তাহলে এই নীলাম্বর হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে সমাসের উপর আমি আলাদা আলাদা আবার টিউটোরিয়াল করব, আপনারা সেটাও দেখবেন। তারপরে দেখেন 12 নম্বর প্রশ্ন কি এসেছিল, জগতে কীর্তিমান হও সাধনায়, কারক থেকে প্রশ্ন। বলছে এটি কোন কারকে, কোন বিভক্তি।
কারক যখন নির্ণয় করতে হয়, কারকের একটা ব্যাপার থাকে, একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকে, ওই শব্দটাকে নির্ণয় করতে হয় কোন কারকে কোন বিভক্তি। সমাসের মতো কারকও 6 প্রকার, সেই 6 প্রকার কারকের আমি আলাদা আলাদা টিউটোরিয়াল করেছি এবং করছি, আপনারা সেটাও দেখবেন। দেখেন এর মধ্যে কর্তৃকারক হচ্ছে যে কাজ করে, এখানে যে কাজ করে তার নাম নেই, উজ্জ আছে এবং তার সম্পর্কে কিছু বলা নেই। আবার যে কাজ করে তার কাজটা হচ্ছে কর্ম, তাহলে কি করে সেটাও নাই এখানে। কি দ্বারা করে সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে কীর্তিমান হও কিসের দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক আমি কীর্তিমান হব, কিসের দ্বারা হব, সাধনার দ্বারা। দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে 3 নম্বর বিভক্তি, তৃতীয় বিভক্তি, এবং করণ কারক দেখেন 3 নম্বর, অর্থাৎ যে বিভক্তি যে নম্বর কারক সেই বিভক্তি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসে। আমার দেখতে হবে বাক্যের মধ্যে যদি কেউ কাজ করে কারুর দ্বারা, যে কাজ করবে কারুর দ্বারা, তাহলে সাধনার দ্বারা আমি কীর্তিমান হব। কীর্তিমান হওয়াটা নির্ভর করতেছে বা কীর্তিমান হওয়ার পিছনে সাহায্য করতেছে, সহায়ক হিসেবে সাহায্য করতেছে কে, সাধনা। তাহলে সাধনার দ্বারাই আমি কীর্তিমান হচ্ছি বা কীর্তিমান হওয়ার পিছনে সাধনা কাজ করতেছে। অর্থাৎ বাক্যে কোনো কাজ যদি কারুর দ্বারা করা হয় সেটা হচ্ছে করণ কারক, তাহলে সাধনা হচ্ছে করণ কারক। করণ মানে যন্ত্র, সহায়, উপায়, উপাদান, উপকারী, উপকারী বন্ধু বা সাহায্যকারী। তাহলে সাহায্যকারী কীর্তিমান হওয়ার পিছনে সাহায্য করতেছে সাধনা। মূল শব্দ সাধনা, দেখেন অতিরিক্ত অন্তস্থ আছে, অন্তস্থ থাকলে আমরা বলছি সপ্তমী বিভক্তি। ঠিক আছে, তাহলে সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্থ তে, শব্দের শেষে অতিরিক্ত যে চিহ্ন থাকে বা বর্ণ সমষ্টি থাকে ওইটাকে বলা হয় বিভক্তি। তাহলে মূল শব্দ বাদ দিলে যা থাকে ওই বিভক্তিটা আমরা কাউন্ট করব। এখানে অন্তস্থ আছে, অন্তস্থ সপ্তমী বিভক্তি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে করণের সপ্তমী। তারপরে দেখেন 14 নম্বর প্রশ্ন কি ছিল, আহচর্য শব্দটির বিশ্লেষণ কি, অর্থাৎ এটাকে ভাঙলে কি দাঁড়ায়। দেখেন এটা একটা প্রত্যয় গঠিত শব্দ, প্রত্যয় হচ্ছে কি সাফিক্স, শব্দের শেষে অতিরিক্ত যে অব্যয়গুলো বসে মূল শব্দের পরে, অর্থাৎ শব্দমূল বা ক্রিয়ামূলের পরে যে কি অব্যয়গুলো বসে সেটাকে বলে প্রত্যয়। তাহলে এটা প্রত্যয় দ্বারাও যদি ভাঙি সেটাও আমাদের সঠিক উত্তর হবে। তাহলে সহচর, সহচর যোগ অন্তর্য, এই যে সহচর্য, সহচর যোগ অন্তর্য, এটা হচ্ছে সঠিক বিশ্লেষণ এবং এটা হচ্ছে তার প্রত্যয় নির্ণয়। আমাদের বলছে সঠিক বিশ্লেষণটা কি, বিশ্লেষণ মানে ভাঙা, তবে কোন নিয়মে ভাঙছি, এটা প্রত্যয়ের নিয়মে ভাঙছি, তাহলে এটা ভাঙলে এইটা দাঁড়ায়। ঠিক আছে, তারপরে দেখেন বিরোচন অংশ থেকে, ব্যাকরণের বিরোচন অংশ থেকে একটা প্রশ্ন আসছে, এটা নাম্বারটা ছিল 15। সাক্ষী গোপাল বলছে বাগধারার অর্থ কি। হ্যাঁ, সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক, যে দর্শকটা চুপচাপ থাকে, সাক্ষী গোপাল একেবারে তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক, যার কোনো কাজ থাকে না, শুধু দেখতে হয়, চোখের সামনে যা ঘটে সেটা দেখা, ওই ব্যক্তিকে আমরা বলি সাক্ষী গোপাল, অর্থাৎ নিষ্ক্রিয় দর্শক, যে দর্শকের কোনো কাজ নেই। তারপরে দেখেন একটি বিখ্যাত বাক্য, মধ্যযুগের কাব্যের একটা লাইন, সম্ভবত বৈষ্ণব পদাবলীর কোনো এক কবি লিখেছেন। হ্যাঁ দেখেন, বড়র পীড়িত বালির বাঁধ, এটাও কিন্তু একটা বাগধারা। এই যে বালির বাঁধটাই একটা বাগধারা। বলছে এর অর্থ কি, বালির বাঁধ, আমি যদি বালি দিয়ে বাঁধ নির্মাণ করি ওই বাঁধটা সহজে ভেঙে যাবে, ক্ষণস্থায়ী, অর্থাৎ ভঙ্গুর। উত্তরটা ছিল কি ভঙ্গুর, বালি দিয়ে বাঁধ দিলে ওই বাঁধ থাকে না। আমরা বাগধারাকে আলাদা ভেঙে অর্থ করছি না, কিন্তু আসলে শাব্দিক অর্থ যদি আমরা এরকম বলতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা এই দাঁড়ায়। ঠিক আছে, তাহলে বালির বাঁধ হচ্ছে ভঙ্গুর, ভঙ্গুর জিনিসটা ক্ষণস্থায়ী, অর্থাৎ এটা স্থায়ী না, এটা বলা হয়েছে। 17 নম্বর ছিল সবুজপত্র কি। দেখেন বিখ্যাত একটা পত্রিকা, বাংলা সাহিত্যের অন্যতম একটা পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে প্রমোদ চৌধুরী তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তন করেছেন, উনি এবং সবুজপত্র এই দুইটা মিলে বাংলা সাহিত্যে যে
একটি আন্দোলন, অর্থাৎ চলিত ভাষার রীতি প্রবর্তন, এই সবুজপত্রের অবদান অনস্বীকার্য এবং এটার সম্পাদককে প্রমথ চৌধুরী, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। তাহলে সবুজপত্র একটা সাময়িক পত্র, এটা 1914 সালে এই পত্রিকাটা, আর প্রমথ চৌধুরী। তাহলে দেখেন এই সবুজপত্র এবং প্রমথ চৌধুরী তারা বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যদি কখনো সাল আসে 1914, যদি বলে যে সবুজপত্রের সম্পাদককে প্রমথ চৌধুরী, ঠিক আছে, তিনি একজন প্রাবন্ধিক, ইনি সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তন করেন। তাহলে বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান হচ্ছে চলিত ভাষারীতির প্রবর্তনকারী। ঠিক আছে, এই সবুজপত্রে 1914 সালে একটা কি প্রবন্ধ, যেটার নাম ছিল হালখাতা, এই হালখাতা প্রবন্ধটা বাংলা সাহিত্যে প্রথম চলিত ভাষায় লেখা, এবং সেটা প্রকাশ হয় কোথায়? এই সবুজপত্র পত্রিকায়। তাহলে সবুজপত্র পত্রিকায় প্রথম বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম লেখা প্রকাশ হয়, এবং সেটার প্রকাশক ছিলেন এবং সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। তাহলে প্রমথ চৌধুরী, সবুজপত্র, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 18 নম্বর দেখেন, কিরণ শব্দের অর্থ কি? কিরণ শব্দের অর্থ, কিরণ মানে আমরা আলো এটা বলে থাকি। কিরণ হচ্ছে সূর্যের প্রতিশব্দ। সূর্য, আদিত্য, মার্তণ্ড, দিবাকর, দিননিধি, দীনবন্ধু, আদিত্য, ঠিক আছে, রবি। তাহলে এর সঠিক উত্তর ছিল রবি। ঠিক আছে, তাহলে কিরণের প্রতিশব্দ ছিল রবি, বাদ বাকিগুলো অন্যান্য প্রতিশব্দ ছিল, চাঁদের ছিল বেশিরভাগই চাঁদের প্রতিশব্দ। তাহলে কিরণের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে রবি। এখানে 19টা প্রশ্ন এসেছিল। শেষ নম্বর প্রশ্ন দেখেন, সমাস থেকে সমাসবদ্ধ পদের পর অংশকে বা পরের অংশকে কি বলে? আমি একটা সমাস করে দেখি। আমরা যে একটা সমাসের উদাহরণ দিলাম, নীল যে অম্বর। দেখেন, এই হচ্ছে নীলাম্বর। ঠিক আছে, এখন দেখেন সমাসবদ্ধ পদের প্রথম অংশ। এখন এটা ব্যাস বাক্য করলাম, এই ব্যাস বাক্যের প্রথম অংশ দেখেন আর দ্বিতীয় অংশ, আর এটা হচ্ছে সংযোজক। এটা কি আমরা কাউন্ট করব না। ঠিক আছে, মূল যে নীল আর অম্বর, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। প্রথমে থাকলে হচ্ছে পূর্বপদ, আর পরে থাকলে হচ্ছে পরপদ। এই পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। উত্তর মানে পর, পর মানেই উত্তর। তাহলে সমাসবদ্ধ পদের প্রথম যে নীল, এটা হচ্ছে পূর্বপদ, আর অম্বর এটা হচ্ছে পরপদ। আমি একটু ভেঙেও দেখালাম। তাহলে এটা এরকম হবে। যদি এরকম না থাকে, এখানে তো বুঝতেছি এটা পূর্বপদ এটা পরপদ, যদি এরকম থাকে, পঙ্কে জন্মে যা পঙ্কজ, তাহলে পূর্বপদ পরপদ কিভাবে বুঝবো? আমাকে দেখতে হবে মূল পদটা কি। মূল পদটা হচ্ছে পঙ্কজ। তাহলে এই পঙ্কজের মধ্যে পঙ্ক আর জন্ম, এই দুইটা শব্দ আছে। তাহলে দুইটা শব্দের প্রথম কোনটা? এইটা, জন্ম এইটা। তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। ঠিক আছে, আর যাটা হচ্ছে সংযোজক, এটা হচ্ছে আমি মেলানোর জন্য বা সমাসকে কি সুন্দরভাবে গঠন করার জন্য এটাকে সাহায্য নেওয়া হয়েছে, এটা একটা অব্যয়। ঠিক আছে, তারপরে দেখেন যদি এরকম না থাকে, এরকম থাকে, অনেকগুলো পদ থাকে, যদি এরকম থাকে, তাহলে পূর্বপদ পরপদ কোনটা হবে? দেখেন একাধিক পদ আছে। আমাকে যদি মা ও বাবা এটা খেয়াল করি, তাহলে এটা পারবো। দেখেন, মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে দেখেন এই যে সংযোজক, এই সংযোজকের আগে যা ছিল পূর্বপদ, এই সংযোজকের পরে যা থাকবে সেটা পরপদ। তাহলে আমাকে খেয়াল করতে হবে এই সংযোজকের আগে কি আছে। আগে এই পদগুলো আছে, এটা হচ্ছে পূর্বপদ, আর এই সংযোজকের পদে যা থাকবে এটা হচ্ছে পরপদ। অনেক সময় এই বড় পদ থাকলে আমরা ঘাবড়ে যেতে পারি, যে পূর্বপদ পরপদ নির্ণয় করা কষ্ট হয়ে যায়। তখন দেখবেন সংযোজক কোথায় আছে, এই সংযোজকের আগ পর্যন্ত যা থাকবে পরপদ পূর্বপদ, আর পরে যা থাকবে পরপদ বা উত্তরপদ। তাহলে সমাসের উপর আমি আলাদা টিউটোরিয়াল করব। আশা করি ক্লাস ভালো লেগেছে। যারা ক্লাস দেখেননি তারা ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং উপকৃত হবেন। আশা করি বিগত বছরের প্রশ্ন যদি সলভ করা যায়, এখান থেকে অনেক প্রশ্ন আপনাদের কমন আসবে এবং ব্যাখ্যা সহ আপনারা জানতে পারছেন। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।